আসসালামু আলাইকুম। আমি আজকে বিস্তারিত আলোচনা করব অ্যালেন গিন্সবার্গের 'সেপ্টেম্বর অন যশোর রোড' নিয়ে। ইউটিউবে সচরাচর এই কবিতার উপরে কোনো বিস্তারিত আলোচনা পাওয়া যায় না। তাই আজকের আলোচনাটা শুনলে আপনারা খুবই উপকৃত হবেন। আলোচনা শুরু করা যাক। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ব সাহিত্যে যে কয়েকটি কালজয়ী ও প্রতিবাদী কাব্য রচিত হয়েছে, তার মধ্যে মার্কিন বিট আন্দোলনের অন্যতম পথিকৃৎ কবি অ্যালেন গিন্সবার্গের দীর্ঘ কবিতা 'সেপ্টেম্বর অন যশোর রোড' শীর্ষস্থানীয়। ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশ, পাকিস্তানি সামরিক বাহিনীর নারকীয় গণহত্যা, নির্যাতন ও লুণ্ঠনের মুখে প্রাণ বাঁচাতে প্রায় ১ কোটি মানুষের সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়। এই নজিরবিহীন মানবিক বিপর্যয় সরেজমিনে প্রত্যক্ষ করে গিন্সবার্গ তার প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে ১৫২ লাইনের এই মহাকাব্যিক কবিতাটি রচনা করেন। এই কবিতার প্রেক্ষাপট: ১৯৭১ সালে ২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চলাইট এর মাধ্যমে বাঙালিদের উপর হত্যাযজ্ঞ শুরু করলে দেশের সীমান্ত সংলগ্ন এলাকাগুলো দিয়ে ভারতের দিকে শরণার্থীর ঢল নামে। তৎকালীন পূর্ব পাকিস্তানের যশোর জেলা থেকে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁও ও কলকাতা শহরকে যুক্ত করা ১০৮ কিলোমিটার দীর্ঘ যশোর রোড ঐতিহাসিকভাবে এক গুরুত্বপূর্ণ পরিবহন পথ হিসাবে ব্যবহৃত হয়ে আসছিল। যুদ্ধের সময় এই সড়কটি লাখো বাস্তুচ্যুত মানুষের আশ্রয়ন ও অনিশ্চিত যাত্রার প্রধানতম রুট বা ধমনীতে পরিণত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯৫০ ও ৬০-এর দশকে গড়ে ওঠা প্রথাঘটিত মূল্যবোধ বিরোধী বিট জেনারেশনের অন্যতম প্রবক্তা অ্যালেন গিন্সবার্গ পূর্ব থেকে ভারতীয় সংস্কৃতি ও সাহিত্যের অনুরাগী ছিলেন। ১৯৬২ থেকে ৬৩ সালে তিনি ভারতে দীর্ঘ সময় অবস্থান করেন এবং কলকাতার হাংরি জেনারেশনের কবি শক্তির চট্টোপাধ্যায় ও মলয় রায়চৌধুরীর মতো সাহিত্যিকদের সঙ্গে নিবিড় বন্ধনে আবদ্ধ হন। ১৯৭১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে যখন রণাঙ্গনে রক্তক্ষয় ও সীমান্ত জুড়ে অনাহার রোগব্যাধির তাণ্ডব চলছে, তখন গিন্সবার্গ কলকাতায় আসেন এবং তার মিত্র ভারতীয় সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়কে সঙ্গ নিয়ে সীমান্ত অঞ্চলের দিকে যাত্রা করেন। বর্ষার অতিবৃষ্টিতে যশোর রোড তখন জলমগ্ন ও কাদাটে রূপ ধারণ করেছিল, যার ফলে তারা সালকিবা বনগাঁ হয়ে নৌকায় করে সীমান্তে পৌঁছান। সীমান্ত সংলগ্ন টালিখোলা, চাপাবাড়িয়া ও যশোর রোড ধরে গড়ে ওঠা অস্থায়ী শরণার্থী শিবিরগুলোকে গিন্সবার্গ স্বচোখে দেখেন। বাঁশের ছাদ, প্লাস্টিকের ছাউনি, অনাহার ক্লিষ্ট শিশু, কলেরায় আক্রান্ত মৃত্যু পথযাত্রী মানুষ এবং অমানবিক জীবন সংগ্রাম। আমেরিকান মূলধারার গণমাধ্যমে যে মানবিক বিপর্যয়কে পরিসংখ্যান আকারে উপস্থাপন করা হচ্ছিল, কবি তাকে প্রত্যক্ষ করেন এক গভীর আত্মিক ও মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে। নিউ ইয়র্কে ফিরে গিয়েই তিনি এই প্রত্যক্ষদর্শীর বিবরণ ও ক্ষোভকে রূপ দেন 'সেপ্টেম্বর অন যশোর রোড' কবিতায়। এই যশোর রোড 'সেপ্টেম্বর অন যশোর রোড' কবিতার মূল উদ্দেশ্য কী ছিল এবং কারণ কী ছিল? অ্যালেন গিন্সবার্গের এই দীর্ঘ কবিতার রচনার মূল প্রেরণা কেবল একজন কবির ব্যক্তিগত অনুভূতি প্রকাশের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এর পেছনে ছিল গভীর রাজনৈতিক দায়িত্ববোধ ও মানবিক অঙ্গীকার। গিন্সবার্গ মূলত একটি বহুমুখী সংকটকে বৈশ্বিক দরবারে তুলে ধরতে চেয়েছিলেন, যার নেপথ্যে প্রধানত ৩টি উদ্দেশ্য কাজ করছিল। প্রথমত, কবিতাটি ছিল ৭১-এর শরণার্থী সংকটের এক প্রামাণ্য সাহিত্যিক দলিল। যুদ্ধের মূল রণাঙ্গনের খবরের বাইরে লাখো লাখো সাধারণ মানুষের গৃহহীন হয়ে পড়ার বাস্তব দুর্ভোগ, খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভেজা এবং ক্ষুধার্ত শিশুদের ক্রন্দন সাধারণ বিশ্ববাসীর কাছে পৌঁছাচ্ছিল না। গিন্সবার্গ একজন সংবাদ শিল্পীর নিখুঁত দৃষ্টি এবং একজন কবির সংবেদনশীলতা নিয়ে সেই সময়ের বাস্তব চিত্রটি কবিতার পংক্তিতে বন্দী করেন। দ্বিতীয়ত, নিজস্ব জন্মভূমি মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্র নীতির বিরুদ্ধে এটি ছিল এক তীব্র রাজনৈতিক প্রতিবাদ ও ইশতেহার। ১৯৭১ সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জারের নেতৃত্বাধীন প্রশাসন রাজনৈতিক স্বার্থে বিশ্বমঞ্চে পাকিস্তান সামরিক জান্তাকে পূর্ণ কূটনৈতিক ও সামরিক সমর্থন যোগাচ্ছিল। গিন্সবার্গ নিজের দেশ ও সরকারের এই নৈতিক দেউলিয়াত্বকে কঠোর ভাষায় আক্রমণ করেন। তিনি দেখান যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে হাজার হাজার টন নেপাম বোমা ফেলছে কিংবা উত্তর লাওসে বোমাবর্ষণ করতে অকাতরে বিলিয়ন ডলার ব্যয় করছে, তখন বাংলাদেশে অনাহার ও গণহত্যায় প্রাণ হারানো লাখো লাখো মানুষের জন্য তাদের হৃদয়ও কোষাগার সম্পূর্ণ রুদ্ধ। তৃতীয়ত, কবিতাটিতে গিন্সবার্গ ব্যবহার করেছিলেন আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি এবং অর্থ সংগ্রহের একটি প্রত্যক্ষ মাধ্যম হিসেবে।
1971 সালের 14ই নভেম্বর নিউ ইয়র্ক টাইমসে কবিতাটি প্রকাশিত হওয়ার পর গিন্সবার্গ কেবল এটি পাঠ করার মাধ্যমে সীমাবদ্ধ থাকেননি, বরং আমেরিকান সঙ্গীতশিল্পী বব ডিলান ও অন্যান্য সান্ধ্য সঙ্গীত শিল্পীদের সঙ্গ নিয়ে কবিতাটিকে সুর বেঁধে বিভিন্ন কনসার্টে পরিবেশন করেন। এর মাধ্যমে অর্জিত অর্থ ও রয়্যালটি তিনি বাংলাদেশি শরণার্থীদের সহায়তা ফান্ডে দান করেন। ফলে কবিতাটি সাহিত্যিক সীমানা ছাড়িয়ে বিশ্ব জনমত গঠনের এক অন্যতম প্রতিবাদী হাতিয়ারে পরিণত হয়, যে ধরনের জনগোষ্ঠী এতে স্থান পেয়েছে। গিন্সবার্গের কবিতায় ব্যক্তিগত কোনো একক নায়ক নেই। পুরো কবিতাটির মূল চরিত্র বা অনুঘটক হলো 71-এর শরণার্থী জনতা। তবে এই বিপুল স্রোতকে গিন্সবার্গ একটি নির্বাক পরিসংখ্যান হতে দেননি, বরং নানা বয়স, শ্রেণী ও সম্পর্কের মানুষকে আলাদা আলাদা মানবিক ফ্রেমে তুলে ধরেছেন। কবিতায় সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে নিষ্পাপ ও অনাহার ক্লিষ্ট শিশুদের করুণ অবস্থা। গিন্সবার্গ তাদের বর্ণনা দিতে গিয়ে লিখেছেন স্ফীত উদর, কঠোরাঘাত, গোলচোখ এবং অপুষ্টিজনিত অসুস্থতার কথা। এক স্থানে তিনি শিশুদের বর্ণনা করেছেন কালো দেবদূত হিসেবে, যারা কাদামাটিতে হাতড়ে বেড়ায় কিংবা কনকনে বৃষ্টিতে হিউম পাইপের ভেতর আশ্রয় নেয়। পরিবারের অন্য সদস্যদের দুর্দশাও কবিতায় সমভাবে প্রকট। গিন্সবার্গ লক্ষ লক্ষ পিতার দিশাহারা চাহনি, ব্যথাতুর মায়েদের রোদন, পাগলপ্রায় মাতামহী এবং মৃতদের জন্য বিলাপ করা বৃদ্ধ পিতামহের ছবি এঁকেছেন। বিশেষ করে একটি দৃশ্যে তিনি তুলে ধরেন ক্যাম্প অফিসের দরজায় আইডি কার্ডের ছেঁড়া টুকরো হাতে এক নারীর নীরব হাহাকার, যা প্রশাসনিক জটিলতা ও যুদ্ধকালীন পরিচয়ের সংকটকে নগ্নভাবে প্রকাশ করে। একই সঙ্গে কবিতায় এসেছে খাদ্য বিতরণের লাইনে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত মানুষের ভিড় এবং তাদের নিয়ন্ত্রণে বাঁশের লাঠি ও বাঁশি হাতে ব্যস্ত রক্ষীদের ছবি। মানবিক এই করুণ দৃশ্যের বিপরীতে মেরুতে কবি দাঁড় করিয়েছেন আমেরিকান নাগরিকদের, যারা সুদূর সুসজ্জিত লিভিং রুমে বসে টিভি পর্দায় এসব যন্ত্রণার দৃশ্য উপভোগ করছে, কিন্তু তাদের হৃদয় কোনো প্রতিবাদে সাড়া দিচ্ছে না। এই বৈপরীত্যের মাধ্যমে গিন্সবার্গ অপরাধী ও শিকারের মানবিক পার্থক্য চিহ্নিত করেছেন। কবিতাটির আঙ্গিক এবং চিত্রকল্প। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটির সাহিত্যিক নান্দনিকতা নির্ভর করে এর সুরময় বেলাদ, ধর্মী ছন্দ এবং অতি বাস্তব ও নির্মম চিত্রকল্পের উপর। 152 লাইনের এই দীর্ঘ কবিতায় গিন্সবার্গ বিট আন্দোলনের নিজস্ব স্বতঃস্ফূর্ত প্রকাশভঙ্গি ব্যবহার করেছেন, যেখানে কাব্যের ভাষা প্রথাগত সুশীলতার গণ্ডি ভেঙে নগ্ন বাস্তবতাকে উন্মোচিত করে। কবিতায় কাদা, জল, মলমূত্র, বমি, পচা গন্ধ এবং মাটির সঙ্গে মিশে যাওয়া মানবদেহে যে চিত্রকল্প ব্যবহার করা হয়েছে তা পাঠকের মনে সরাসরি আঘাত হানে।